আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা যুক্তরাজ্যের। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশটির প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলছে টিআইবি। মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা। দেশের বেসরকারি মেডিকেল কলেজে 5 বছর এমবিবিএস পড়তে খরচ প্রায় অর্ধ কোটি টাকা। শিক্ষা ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিল চেয়ে গণভবনের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবিরের 7টি গুমের অভিযোগ দায়ের। আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের 53 জন আসামি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় যুক্তরাজ্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকে ঢাকা সফররত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট একথা বলেন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে ডক্টর ইউনূস সরকার কার্যকর একটি রূপরেখা দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। বলেন, সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ক্যাথরিন জানান, বৈঠকে কোনো একক ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি, তবে সরকার চাইলে এই প্রক্রিয়ায় সহায়তা করবে ব্রিটেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ব্রিটিশ এই কূটনীতিক। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships. It has the full support of the UK government in these objectives, and we know that there are very strong people-to-people ties between Bangladesh and the UK. উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে মনে করছে টিআইবি। এতে মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার আর আন্দোলনরত শিক্ষার্থীর মধ্যে দূরত্ব বাড়লে নানা ধরনের জটিলতার শঙ্কাও করছেন বিশ্লেষকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রথমে দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পরে তাঁকে সরিয়ে দেয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, এরপর যোগ করা হয় নৌপরিবহন মন্ত্রণালয়। সবশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাদ দিয়ে নৌপরিবহনের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। অন্তর্বর্তী সরকারের 3 মাসে এমন মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টার, ফলে এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। আবার অনেক উপদেষ্টাকে দেয়া হয়েছে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব, যাকে সরকারের ভালো পরিকল্পনা মনে করছে না টিআইবি ও বিশ্লেষকরা। শুরু থেকেই শুধু ক্যাবিনেটের রদবদল বা পোর্টফোলিও রদবদল নয়, এর বাইরেও সরকারের অনেক সিদ্ধান্ত, বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যেটা আবার চট করে পুনর্বহল চাপ দিয়েছে, চাহিদা সৃষ্টি করেছে, তারপরে আবার পরিবর্তন হয়েছে। যে সরকারের পাওয়ার বেস তো বহুমুখী, তাদের চাহিদায় তাদের প্রতি অনেক ধরনের আমি বলবো যে দুর্বলতার প্রকাশ হিসাবেও কিন্তু কোনো কোনো সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, বাতিল হচ্ছে। এতে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়, মনে হয় এরা কিছু করতে পারছে না, বা ওই যাদেরকে বদলানো হচ্ছে তারাও মনে হয় এফিশিয়েন্ট না, এরকম একটা ধারণা জন্মাচ্ছে। এটা প্রশাসনের জন্য ভালো না, একটা দেশের জন্য ভালো না। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ উঠেছে। শুধু চট্টগ্রাম বিভাগ থেকেই নিয়োগ পেয়েছেন 13 জন। বিতর্কের সৃষ্টি হয়েছে কয়েকজন উপদেষ্টাকে নিয়েও। কারা কিভাবে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন সেই প্রশ্ন উঠেছে, জানিয়ে সমন্বয়কদের সাথেই দূরত্ব তৈরি হচ্ছে সরকারের। বিতর্ক এড়াতে পরিকল্পিতভাবে কাজ করবার পরামর্শ বিশ্লেষকদের। উপদেষ্টার দপ্তর দেওয়ার আগে
তারা সে ব্যাপারে এফিসিয়েন্টলি এবং ওনাদের যে ব্যাকগ্রাউন্ড সব কিছু বিবেচনা করে আমার মনে হয় দেওয়া উচিত। অনেকে মনে করেন যে জনগণের কাছে তাদের জবাবদিহি নাই, তাদের নির্বাচনের মাধ্যমে যেই লেজিটিমেসি সেটা নাই। এটা কিন্তু অবান্তর কথা আমার কাছে। তাদের ক্ষমতার ভিত্তি আমি মনে করি সবচেয়ে বেশি বাস্তব ভিত্তি, সবচেয়ে বেশি সুদৃঢ়। তাদের দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা বেশি জনগণের, কিন্তু 3 মাস পর এসেও উপদেষ্টা নিয়োগ কিংবা মন্ত্রণালয় বন্টন নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সমন্বয়করাই। তাই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে পদায়নের পরামর্শ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে অনতিবিলম্বে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তারেক রহমান সহ নেতাকর্মীদের সব রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করেন। আব্দুস সালাম বলেন, জনস্বার্থের সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে যা করা উচিত তা না করে অপ্রয়োজনীয় কাজ করছে। এর ফলে মানুষের আস্থা হারাচ্ছে সরকার। এ সময় বিএনপি নেতারা বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র এবং আধিপত্যবাদকে রুখতে হলে মামলা প্রত্যাহার ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলাই দিচ্ছেন, এটা থেকে উত্তরণের একটাই পথ, ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি, তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে অরাজকতা চাই না, হঠকারিতা চাই না, আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়েন না। আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন। বিমানবন্দর থানায় করা সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের 3 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সকালে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। দুপুরে রিমান্ড আবেদনের পর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত রাতে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, বিমানবন্দর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা সজীব হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সাধারণ সম্পাদক। দেশের বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করছেন 12,000-এরও বেশি বিদেশি ছাত্রছাত্রী। নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভারত, নেপাল ও ভুটানের। আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলামের কারণে ঝোঁক বাড়লেও 5 বছরে MBBS পড়তে খরচ প্রায় 1/2 কোটি টাকা। খরচ কমানো এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেলে মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। ছবি তুলেছেন ইকরামুল হক পাপন। বিদেশি শিক্ষার্থীদের কাছে চিকিৎসা শিক্ষার জন্য বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো এখন অন্যতম গন্তব্য। প্রতি বছর ভারত, নেপাল, পাকিস্তান এবং ভুটান সহ বিভিন্ন দেশ থেকে অন্তত 2,000 শিক্ষার্থী আসেন এখানে পড়তে। বাংলাদেশের চিকিৎসা শিক্ষার কারিকুলাম ব্রিটিশ মানের, আর হাতে কলমে পাঠদান শিক্ষার্থীদের নিজেদের দেশের ডাক্তার হিসেবে কাজ করার স্বীকৃতি পরীক্ষায় সহজেই মিলিয়ে দেয় সাফল্য। তাই থাইল্যান্ড, চীন, রাশিয়া কিংবা কাজাকিস্তানের চেয়েও বেশি জনপ্রিয় গন্তব্য বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো। स्टडी वाइज एखाने उन्हें भालो इधर का स्टडी वाइज बहुत अच्छा ही है एवरीथिंग। इंडिया में उनके पास बस 2 टर्म्स होते हैं, उसके बाद डायरेक्टली प्रोफेशनल एग्जाम, बट यहाँ पे हमारा रेगुलर बेसिस पे वाइवा चलता है, रिटन एग्जाम्स होते हैं, तो उस वजह से हम प्रिपेयर हो जाते हैं हमारे प्रोफेशनल एग्जाम के लिए। কিন্তু বাংলাদেশে 5 বছরের MBBS কোর্স করতে শিক্ষার্থীদের ব্যয় করতে হচ্ছে 55 থেকে 65 লাখ টাকা। এর সাথে আলাদা মাসিক বেতন এবং থাকা খাওয়া সহ অন্যান্য খরচ তো রয়েছেই। If it's possible to reduce the expenses, then I think it will be better for all the students. हमसे पूछे कि हमें तो भरना ही पड़ेगा, अगर कम होगा तो हमारे लिए अच्छा ही होगा। বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি $1,000 নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ডোনেশনের পরিমাণ প্রায় $45,000। এর ওপর
কর নেয় সরকার। সে হিসেবে হাজার হাজার কোটি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে এখানে। কিন্তু অতিরিক্ত ফি, এসব দেশে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে প্রচারণা না থাকা এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্বীকৃতি অর্জন করতে না পারায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। লোকাল এবং ফরেন স্টুডেন্টের মধ্যে যে আপনার রেজিস্ট্রেশন ফি এর বৈষম্য আছে, এটা একটু কমানো দরকার। প্রচারণাটা করাটা দরকার। এটা গভর্নমেন্ট সেক্টর থেকেও যদি একটু সবাই সহযোগিতা করে, আমরা প্রাইভেটলিও সহযোগিতা করলে আশা করি এতে গভর্নমেন্টের রেভিনিউ আরো বাড়বে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের ফি কমানোর আপাতত কোনো সুযোগ নেই। ফিটা সেটা মোটামুটি নির্ধারিত পর্যায়ে আছে। আমরা চাই যে বন্ধুপ্রতিম দেশের শিক্ষার্থীরা আমাদের দেশে এসে আমাদের মেডিকেল কলেজগুলোর থেকে ডাক্তার হয়ে যাক, ফিরে গিয়ে আমাদের দেশকে তারা প্রতিনিধিত্ব করতে পারে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, ভারত, পাকিস্তান, এমনকি শ্রীলঙ্কা, নেপাল, তারাও এই অ্যাক্রিডিটেশনটা পেয়ে গেছে। বাংলাদেশ এখনো এটা পায়নি। বিগত সময়ে এই বিষয়টা আরো তৎপর হওয়ার দরকার ছিল। ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে আমরা এই অ্যাক্রিডিটেশনটা পেয়ে যাব। পেয়ে গেলে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো নিয়ে যে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের কিছুটা দ্বিধা বা শঙ্কার কথা, সেটা পুরোপুরি কেটে যাবে। বেসরকারি মেডিকেলে মোট 6,500 আসনের মধ্যে 45% বিদেশিদের জন্য সংরক্ষিত। 2023-24 শিক্ষাবর্ষে 25টি বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 1700 জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সারা দেশে স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিলের দাবিতে গণভবনের সামনে 1 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। হাসপাতালের রোগী ও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে পরে সড়ক থেকে সরে যায় তারা। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। আদিন সজীবের রিপোর্ট। শুধু ঢাকায় নয়, সারা বাংলায় লটারি প্রথার কবর চায় এই শিক্ষার্থীরা। স্লোগানে বার্তা পরিষ্কার, লটারি না, মেধাই হবে ভর্তির উপায়। সকাল 10টা থেকে ছাত্রদের এই কর্মসূচি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভেতরে থাকলেও 11:30টার দিকে গণভবনের সামনের রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। মিরপুর সড়ক ব্লক করে জানান দেয়, চলমান লটারিতে ভর্তি কিংবা বৈষম্য আর নয়। অনেক ছাত্র আছে যারা এই কলেজে পড়ার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু তার ভাগ্য না থাকার কারণে লটারিতে তাই হয় না। আবার অনেক স্টুডেন্ট আছে যারা মেধা নাই, সেই কলেজে আসে। সংস্কারের কাজ চলছে, তাও এখানে এই বৈষম্যের শিকার হচ্ছে। এখানে মেধাবীরা পড়তে পারছে না, কারণ এখানে লটারি প্রথা আসলে আমরা চাই না। লটারির মাধ্যমে মেধার যাচাই হতে পারে না। তাদের দাবি, 2 দফায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে জানানো হলেও কোনো সমাধান পায়নি। এই বাস্তবতায় সড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে হয়েছে। আমরা সচিব স্যারের কাছে আবার গেছি যে স্যার, আমাদের তো এটা হয় না, আমাদের 2 শিফটে আমাদের রিটার্ন লাগবে। তখন সচিব স্যার আমাদের জানায় যে না, এবার হবে না, 2 শিফটে লটারি হবে। কিন্তু আমরা লটারি কখনো মেনে নিব না। মেধার প্রথাটা আমরা সেটা শুরু করতে চাচ্ছি, কারণ আমাদের দেশ যেহেতু রিফর্ম হয়েছে, তো এখন সময় এসছে সবকিছু চেঞ্জ করার। সব কলেজে যদি এখন নামতে তারা নামুক, আমরা একবার এই জিনিসটাকে চেঞ্জ করতে চাই। জনভোগান্তির কথা বিবেচনায় 12টার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং শিক্ষকদের আলোচনা শেষে রাস্তা থেকে সরে দাঁড়ায় আন্দোলনকারীরা। জোরালো পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারে, যে আমরা যাতে আমাদের দাবিগুলো নিয়ে রাস্তায় চলে না আসি। মন্ত্রণালয় পর্যায়ে বা অফিস আদালত থেকেই যেন এটা সমাধান করে আনতে পারি আমরা। করোনা পরিস্থিতির কারণে 2021 শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় চলছে ভর্তি কার্যক্রম। সাধারণ মানুষের ভোগান্তি হোক, এটা তারাও চান না। তাদের কথা স্পষ্ট যে এতদিন ধরে যে লটারি প্রথার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তা বন্ধ করতে হবে, এবং সেটা সারা বাংলায়। আর যদি সেটা না হয় তাহলে আরো কঠোর অবস্থানে যাবেন এই শিক্ষার্থীরা। তারা চান না আর কোনো দুর্ভোগ হোক। তারা জানেন যে সোহরাওয়ার্দী মেডিকেল সহ বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই এলাকায়। তারপরেও আজকের এই আওয়াজ নিশ্চয়ই সকল সমস্যার সমাধানের উপায় হবে। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা। এদিকে কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলা কার্যালয় অবরোধ করে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। এক পর্যায়ে কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় তারা। এতে পেট্রো বাংলার ভেতরে আটকা পড়েন শত শত কর্মকর্তা কর্মচারী।
পরে কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নেয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। আমাদের অক্টোবর মাসে ভাইভা পরীক্ষা নেওয়ার কথা ছিল, অবশিষ্ট অংশের 2 দিনের ভাইভা বাকি ছিল। সেই 2 দিনের ভাইভাটা নেওয়া হয়নি, কারণ তখন আগে যারা ছিল বন্যা পরিস্থিতি এবং যারা আগের বিগত সংগ্রামের সময় অনেক পরীক্ষার্থী উইন্ডেড হয়েছে, তাদের একটা আবেদন ছিল যে আমাদের পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। এই পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন পিছাচ্ছি। আমরা আশা করি আগামী মাসে ডিসেম্বর 2023-এর ভিতরে আমরা ভাইভা পরীক্ষাটা নিব, নিয়ে আমরা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে এটা প্রসেস করব, করে যত শীঘ্র সম্ভব আমরা আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য কার্যক্রম গ্রহণ করব। যেহেতু লিখিত আমাদের ডকুমেন্ট জমা নিচ্ছে, ডিসেম্বরের মধ্যে সময় বলছে, যদি তারা এই সময়ের মধ্যে যে কোনো কিছু না করে সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করতে হবে। এ সময় এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমান ও যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীর পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। বলেন, তাদের কিভাবে অকৃতকার্য করা হয়েছে তা তদন্ত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের 7টি অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন সময়ে গুম হওয়া এবং নির্যাতিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে জমা দেয় এসব অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের 53 জনকে অভিযুক্ত করা হয়েছে। সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে আসেন। 7 জন অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ, 2 জন 3 বছরের মতো গুম ছিলেন। 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি প্রসিকিউশন। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। গত 23 বছর রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটি বিশেষ গোষ্ঠী সুবিধা নিয়েছে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। এই অবস্থায় সবার আগে রাজনীতির সংস্কার চান তিনি। ব্যবসায়িক পরিবেশের সংস্কার নিয়ে মহাখালী ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। সব সরকারের আমলে সংস্কার কার্যক্রম চলমান রাখা দরকার জানিয়ে ব্যবসায়ী নেতারা জানান, দুর্নীতি এখনও ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে অটোমেশন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অগ্রহায়ণের শুরু থেকে কৃষকের গোলায় উঠছে নতুন ধান। শুরু হয়েছে নবান্নের আয়োজন। ধীরে ধীরে হারিয়ে যেতে বসা এই নবান্ন আয়োজন চলছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে। কৃষি উদ্যোক্তা দেলোয়ার জাহানের খামারে ভিন্ন ধর্মী এই আয়োজনে অংশ নেন অসংখ্য দর্শনার্থী। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নবান্ন উৎসব কেমন হয়, এই প্রজন্ম কেন 2000 সালের আগে পরের অনেকেরই হয়তো অজানা। তাদের কাছে নবান্ন মানে বইয়ের পাতায় পড়া কোনো গল্প। দেশজুড়ে শহুরে সংস্কৃতির ছোঁয়া লাগায় গ্রামগুলোতেও ধীরে ধীরে কমে আসছে এই নবান্নের আয়োজন। তবে নবান্ন উৎসব উদযাপনে ভিন্নধর্মী এই আয়োজন ছিল মানিকগঞ্জের এই খামারে, যেখানে অংশ নিচ্ছেন কৃষিপ্রেমী নানা শ্রেণী পেশার মানুষ। ধান কাটা কিংবা মাড়াই করা সবকিছুতেই রয়েছে তাদের অংশগ্রহণ। ঢেকিতে ধান ভেঙে রান্না করা হয় সকালের নাস্তা হিসেবে খিচুড়ি। মাটিতে বিছানো চটে বসে আহার, রয়েছে সঙ্গীত আয়োজনেরও। আমি এসেছি গুলশান থেকে, এই কাউকাটিতে মানিকগঞ্জে আজকে নবান্ন উৎসবে অংশগ্রহণ করতে। 6টা থেকে নবান্নের উৎসব শুরু হয়ে গেছে। আমরা প্রথমে বটতলায় গেলাম, সেখানে অনেক বছর পুরনো বটের নিচে ছিলাম, অক্সিজেন নিলাম,
নতুন ধান ঘরে উঠলে যে উৎসবের আমেজ হয় সেই ইমেজ এখানে এসে ফিল করেছি, এখানে এসে দেখেছি এবং আমাদের নেক্সট জেনারেশনকে আপনারা যেভাবে দেখানোর জন্য চেষ্টা করছেন, আমি আশা করি এই ইভেন্টগুলো বারবার হবে। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উৎপাদিত নানা পণ্যের দোকান নিয়ে বসেছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রাকৃতিক কৃষক সমাজ নামে এবং প্রাকৃতিক কৃষি আন্দোলন সারা বাংলাদেশে ছড়ানো, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এই আন্দোলনের লোকজন আসছে, কৃষকরা আসছে, এই কারণে এইটা একটু বড় পরিসর হয়ে গেছে। প্রকৃতি প্রেমীরা বলছেন ভিন্ন মাত্রার এই নবান্ন উৎসব নতুন প্রজন্মকে নিয়ে গেছে গ্রাম বাংলার পুরনো হারিয়ে যাওয়া এক সময়ে। নবান্নের এমন উৎসব ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকায় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল প্রসাধনী জগতে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড গোদরেজ প্রফেশনাল। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশের স্বনামধন্য বিউটিশিয়ান এবং সেলুন মালিকরা। আয়োজকরা জানান, বাংলাদেশের বিউটি সেক্টরের পণ্যের প্রচার এবং কর্মী ব্যবসায়ীদের মাঝে গোদরেজের কসমেটিক পণ্যের গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে জানাতে এই বিশেষ ট্রেনিং সেশনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি আয়োজনটিতে ছিল এই সেক্টর সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং ভারতীয় প্রসাধনী ব্র্যান্ডটির শীর্ষ কর্মকর্তাদের সাথে নেটওয়ার্কিং সহ বিভিন্ন আয়োজন। এবারে পার্টেক্স খেলার খবর। সেন্ট লুসিয়া চতুর্থ টি-20তে ইংল্যান্ডকে 5 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 218 রান তোলে ইংল্যান্ড। 32 বলে 62 রান করেন জ্যাকব বেথেল। এছাড়া ফিল সল্টের ব্যাটে আসে 35 বলে 55 রান। জবাবে উদ্বোধনী জুটিতে 136 রান তোলেন এভিন লুইস এবং সেই হব। 31 বলে 68 রান করে আউট হন লুইস। 24 বলে 54 রান আসে হোপের ব্যাটে। এরপর শেষ দিকে রাদারফোর্ডের 17 বলে 29 রানের ঝড়ে 6 বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 5 ম্যাচ সিরিজে 3-1 এগিয়ে আছে সফরকারীরা। উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেন। বসনিয়াকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। ইউরোপা পার্ক স্টাডিয়ামে জামাল মুসিয়ালা, ক্লেইন ডিয়েন্স এবং কে হাভার্টসের গোলে প্রথমার্ধে 3-0-তে এগিয়ে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও 1 গোল করেন ক্লেইন ডিয়েন্স, সঙ্গে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইথ। এছাড়া লেরোয় স্থানীয় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বড় জয় এনে দেয় জার্মানিকে। আরেক ম্যাচে হাঙ্গারিকে 4-0 গোলে হারিয়েছে নেদারল্যান্ডস এবং স্লোভাকিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতেছে সুইডেন। Sweden have certainly seized there with the cross, not properly cleared. চট্টগ্রামে শুরু হলো দ্বিতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এবারে আসরে অংশ নিচ্ছে দেশের 42টি বিশ্ববিদ্যালয়। সকালে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের পর খুলনা, ঢাকা ও রাজশাহী পর্ব শেষে আগামী 5 ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা, আর ফাইনাল হবে 9 ডিসেম্বর। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ জানান দিচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে তাদের তীব্র আগ্রহের কথা। টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের শিক্ষার্থীরাও। সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গেল বছর প্রথম আয়োজনে 32 দল অংশ নেয়। এবার দলের সংখ্যা বেড়ে হয়েছে 42। এবারের খেলা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। টুর্নামেন্টের প্রথম পর্বে চট্টগ্রাম অঞ্চল থেকে অংশ নিচ্ছে 10টি দল। এমন আয়োজন ফুটবলে নতুনভাবে জাগরণ সৃষ্টি করবে বলে আশা আয়োজকদের। বিপুল উৎসাহ উদ্দীপনা দেখছি খেলোয়াড়দের মাঝে, সমর্থকদের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সত্যিকার অর্থে শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাটা যে খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য, মনের জন্য, এই বার্তাটা পৌঁছে দেয়। এই বিশাল আয়োজনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে স্পাহানি গ্রুপ। এবার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি, ভেন্যু বেশি, ম্যাচ বেশি। সবসময় চেষ্টা করি যে সব খেলাধুলার মধ্যে কন্ট্রিবিউট করার, তারই একটা উদ্যোগ হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
এর মাধ্যমে ফুটবলের নতুন জাগরণ হবে, এটা আমরা বিশ্বাস করি এবং এটিএন বাংলা এই ধরনের উদ্যোগের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, কারণ ফুটবলের জাগরণ হওয়া খুবই প্রয়োজন, খেলাধুলার কোনো বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক আলী ইস্পাহানি, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণরানী সরকার। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা যুক্তরাজ্যের। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশটির প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলছে টিআইবি। মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা। দেশের বেসরকারি মেডিকেল কলেজে 5 বছরে এমবিবিএস পড়তে খরচ প্রায় অর্ধ কোটি টাকা। শিক্ষা ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিল চেয়ে গণভবনের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবিরের 7টি গুমের অভিযোগ দায়ের। আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের 53 জন আসামি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।